রান্নাঘর খালি, কিন্তু তখনই ফোনের স্পিকারে একটা শব্দ পেলাম। কেউ সিঙ্কের কলটা খুলেছে আর জলের আওয়াজ হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগোতে যাব, ঠিক তখনই গলাটা শুনলাম, মনো, ঘুমাসনি? প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 432 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের অন্তর্গত 7 মাইল থেকে সৌমিলি মহাপাত্র। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কলকাতার নয়াবাদ থেকে মনোজিৎ সেন। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 432 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। প্রিয় রাজদা, কেমন আছো? আশা করি তুমি অনেক ভালো আছো। প্রেতপক্ষের সমস্ত বন্ধুরাও নিশ্চয়ই ভালো আছো। আমার নাম সৌমিলি মহাপাত্র। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের অন্তর্গত 7 মাইলের কাছে একটা ছোট গ্রাম পলতাবেড়িয়াতে আমাদের বাড়ি। আমি গত 2 বছর ধরে প্রেতপক্ষের একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই ভাবছিলাম আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে পাঠাবো, কিন্তু কেন জানি না এতদিন সাহস করে উঠতে পারিনি। আজ অবশেষে সেই ঘটনাটাই তোমাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটা আমার দিদাকে নিয়ে। আমার দিদা মারা গেছেন প্রায় 2 বছর আগে। তার মৃত্যু অবশ্য স্বাভাবিকই হয়েছিল। ডাক্তার বলেছিলেন স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে দিদার মৃত্যুর আগে এবং মৃত্যুর পরের কয়েকটা ঘটনা আজও আমার মনে এমনভাবে গেঁথে আছে, যেগুলোর কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। ঘটনাটা শুরু হয়েছিল এক শীতের রাতে। সেদিন রাতে আমি আর আমার দিদা একই ঘরে ঘুমিয়েছিলাম। রাত তখন প্রায় 11:50। হঠাৎ একটা গো গো শব্দে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ব্যাপারটাকে আমি একেবারেই গুরুত্ব দিইনি, কারণ দিদার একটা পুরনো অভ্যাস ছিল। ঘুমের মধ্যে তিনি মাঝে মধ্যে মুখ দিয়ে অদ্ভুত ধরনের শব্দ করতেন। তাই প্রথমে আমার মনে হয়েছিল দিদা হয়তো ঘুমের মধ্যেই সেই শব্দ করছেন, কিন্তু কয়েক মুহূর্ত পরেই বুঝতে পারলাম ব্যাপারটা স্বাভাবিক নয়। দিদার গো গো শব্দটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আমি অন্ধকারের মধ্যে উঠে বসে দিদার দিকে তাকালাম। তারপর তাড়াতাড়ি ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। আলো জ্বালানোর পর যে দৃশ্যটা দেখলাম, সেটা দেখে সত্যি আমার পায়ের নিচ থেকে যেন কেউ মাটি সরিয়ে নিল। দিদা বিছানার ওপর চোখ খোলা অবস্থায় শুয়ে আছেন। তার পুরো শরীর কাঁপছে। তিনি যেন আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু মুখ দিয়ে কোনো স্পষ্ট কথা বেরোচ্ছে না। শুধু একটা গোঙানির মতো শব্দ বেরোচ্ছিল। আমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পাশের ঘরে ছুটে গেলাম। সেখানে মা বাবা ঘুমোচ্ছিলেন। মা বাবা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। দিদাকে বিছানা থেকে তুলে একটা চেয়ারে বসানো হলো। তখন আমরা লক্ষ্য করলাম দিদার হাত পা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং শক্ত হয়ে আসছে। হঠাৎ তার মুখ থেকে লালা বেরোতে শুরু করলো। এর আগেও দিদার প্রেশার হঠাৎ অনেকটা কমে গেলে এমনটা হয়েছিল, তাই আমরা ভেবেছিলাম হয়তো আবার প্রেশার কমে গেছে। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে আমার জেঠু আর জেঠিমাও উঠে এলেন। মা তখন দিদার জন্য গরম জল করার জন্য রান্নাঘরের দিকে যেতে চাইছিলেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, দিদা মায়ের হাত শক্ত করে ধরে ফেললেন। মাকে কিছুতেই যেতে দিচ্ছিলেন না। বাবার হাতও একইভাবে তিনি শক্ত করে ধরে রেখেছিলেন। আমরা সবাই তখন দিদার হাত পা ঘষছিলাম। কেউ তাকে ডাকছিল, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু দিদার অবস্থা ক্রমশই খারাপের দিকেই এগোচ্ছিল। এর মধ্যেই ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। ডাক্তারকে খবর দেওয়ার প্রায় 25 মিনিট পরেই তিনি আমাদের বাড়িতে এসে পৌঁছান, কিন্তু ততক্ষণে সব শেষ। ডাক্তার যখন দিদাকে মৃত বলে ঘোষণা করলেন, তখন রাত ঠিক 12টা।
দিদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিল স্ট্রোক হয়েছে এবং তিনি আর বেঁচে নেই। সেই রাতটা আমাদের কিভাবে কেটেছিল সেটা শুধু আমরাই জানি। বাড়ির প্রত্যেকটা মানুষ যেন হঠাৎ করে খুব কাছের একজনকে হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। পরদিন আত্মীয় স্বজনেরা আসতে শুরু করলো। আমার জেঠু কাকুরা বাইরে ছিলেন, তারাও এসে পৌঁছলেন। পুরো পরিবার একত্রিত হলে দিদার শেষকৃত্য সম্পন্ন হলো। দিদা মারা যাওয়ার 4 দিন পরের ঘটনা। সেদিন সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে সবার জন্য চা তৈরি করছিলাম। হঠাৎ করে এই বাড়ির কারেন্টটা অফ হয়ে গেল। আমি একটা টর্চ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসছিলাম। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস এসে আমার শরীরকে স্পর্শ করে চলে গেল। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, কারণ বাড়ির সব জানলা দরজা তখন বন্ধ ছিল। তবু বাতাসটা এমন ঠান্ডা ছিল যে আমার শরীর কেঁপে উঠেছিল। আমি ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই শুনতে পেলাম খস খস শব্দ। মনে হলো কেউ যেন রান্নাঘরের দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলাম, তারপর আবার সেই শব্দ। মনে হচ্ছিল কেউ যেন দরজার গায়ে খুব জোরে জোরে নখ ঘষছে। আমার বুকের মধ্যে তখন কেমন একটা অস্বস্তি শুরু হয়ে গেছে। আমি টর্চের আলোটা দরজার দিকে ফেললাম, কিন্তু দরজার ওপাশে কাউকে দেখতে পেলাম না। তারপর আচমকাই দড়াম করে রান্নাঘরের দরজাটা প্রচণ্ড শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সোজা বাড়ির লোকজনের কাছে চলে গেলাম। সবাইকে ঘটনাটা বললাম, কিন্তু কেউই ব্যাপারটাকে সেভাবে গুরুত্ব দিল না। কেউ বলল হয়তো বাতাসে দরজা নড়ে গেছে, কেউ বলল ইঁদুর, কেউ বলল পোকামাকড়ের শব্দ হতে পারে, আর কেউ বলল দিদার মৃত্যুর পর আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি বলেই হয়তো এই সব মনে হচ্ছে। আমি নিজেও শেষ পর্যন্ত ভাবলাম হয়তো সত্যিই আমার মনের ভুল, কিন্তু এরপর যে ঘটনাটা ঘটেছিল সেটা আজও আমি কোনোভাবেই মনের ভুল বলে মেনে নিতে পারিনি। দিদার শ্রাদ্ধের ঠিক আগের রাত, সেদিন রাতে আমি আর আমার মা একই ঘরে ঘুমিয়েছিলাম। আমার শরীরটাও সেদিন খুব একটা ভালো ছিল না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। রাত কতটা হয়েছিল জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি স্পষ্ট শুনতে পেলাম খস খস শব্দ। মনে হলো কেউ যেন আমাদের ঘরের বাইরে পা ঘষে ঘষে হাঁটছে। প্রথমে ভাবলাম হয়তো আমাদের শোনার ভুল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এবার মনে হলো কেউ ঠিক আমাদের ঘরের জানলার সামনে এসে দাঁড়িয়েছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। খুব আস্তে করে জানলার পর্দাটা সরালাম, আর যা দেখলাম সেটা দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। জানলার বাইরে আমাদের ঘরের সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, মাথায় ঘোমটা, গায়ে সাদা শাড়ি। শাড়িটা ঠিক সেভাবেই পরা যেভাবে আমার দিদা সারা জীবন পরে এসেছেন। আমি কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলাম। তারপর আমার মনে হলো এটা কিভাবে সম্ভব, দিদা তো মারা গেছেন। আমার শরীরের সমস্ত লোম তখন খাড়া হয়ে গেছে। আমি ভয়ে জানলার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানলার সামনে থেকে সরে আসতে যাব, ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ভালো থাকিস মা, কষ্ট পাবি না, আমি ভালো আছি রে, তোরা কেউ কষ্ট পাবি না, সবাই ভালো থাকিস, তোরা ভালো থাকিস। কণ্ঠস্বর চিনতে আমার একদমই ভুল হয়নি, এ আমার দিদার কণ্ঠস্বর। আমি সেখানে দাঁড়িয়েই কাঁদতে শুরু করলাম। চোখ মুছে জানলার দিকে তাকাতেই দেখলাম সেই ছায়ামূর্তি সেখানে আর নেই। পরের দিনই দিদার শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন হয়, আর আশ্চর্যের ব্যাপার হলো এরপর থেকে আর কোনো দিন আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। জানি না আমি হয়তো ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় ভুল কিছু দেখেছিলাম কিনা, কিন্তু আমার মনে হয় আমি যা দেখেছি তা একেবারে সত্যি।
দিদা সত্যি শেষবারের মতো আমাদের জানাতে এসেছিল যে তিনি ভালো আছেন। আমার বলা ঘটনাটা যদি তোমার এবং প্রেতপক্ষের বন্ধুদের ভালো লাগে তাহলে ভবিষ্যতে আমি আরও কিছু ঘটনা তোমাকে পাঠাবো। ভালো থেকো দাদা। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। ছোট্ট একটা ঘটনা শুনলাম, সৌমিলি আমাদেরকে পাঠিয়েছে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ব্যাপারটা সত্যি যে নিজের কাছের কোনো মানুষ যদি হঠাৎ করে এরকম চলে যায়, তারা হয়তো এই পৃথিবীর মায়া কাটিয়ে যেতে পারে না। তারপর শ্রাদ্ধানুষ্ঠান মিটে গেলে হয়তো তারা আস্তে আস্তে ঊর্ধ্বলোকে যাত্রা শুরু করেন। এরকম ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগেও আমরা শুনেছি। চলে যাব পরবর্তী ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কলকাতার নয়াবাদ থেকে মনোজিৎ সেন। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 432 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম মনোজিৎ সেন। ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। এতদিন কাউকে এই ঘটনাটা বলিনি, কারণ ঘটনাটা বললেই একটা প্রশ্ন বারবার সামনে আসে, মৃত মানুষ কি সত্যি ফিরে আসতে পারে? আমাদের বাড়ি উত্তর কলকাতার পুরনো একটা পাড়ায়। প্রায় 50 বছরের পুরনো দোতলা বাড়ি। নিচতলায় আমরা থাকতাম, আমি, বাবা আর আমার ছোট বোন মেঘা। মা মারা যাওয়ার পর বাড়িটা হঠাৎ করেই যেন ফাঁকা হয়ে গিয়েছিল। মা ছিলেন ভীষণ নিয়ম মেনে চলা মানুষ। ঘর দোর গুছিয়ে রাখা, রাতে রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে রাখা। রান্নাঘরটা ছিল মায়ের খুব শখের জায়গা। বাবা অনেক খরচা করে রান্নাঘরটা সাজিয়ে দিয়েছিলেন তার জন্যে। মা মারা যাওয়ার পর প্রথম কয়েকদিন আমি রান্নাঘরটা পরিষ্কার করতাম। তারপর এক রাতে ঘটনাটা প্রথম ঘটল। রাত তখন প্রায় 1:20। আমি নিজের ঘরে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ খুব মৃদু একটা শব্দ কানে এলো। রান্নাঘরে কেউ বাসন নাড়ছে। আমি উঠে বসলাম। শব্দটা পরিষ্কারভাবে আমাদের রান্নাঘর থেকেই আসছে। আমাদের রান্নাঘরটা আমার ঘরের একেবারে কাছে, মাঝখানে একটা ছোট্ট করিডোর। দরজাটা খুলে বাইরে বেরোতেই শব্দটা বন্ধ হয়ে গেল। আমি রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খোলা, ভেতরে অন্ধকার। লাইট জ্বালিয়ে দেখলাম কেউ নেই, শুধু সিঙ্কের কাছে 2টো প্লেট পড়ে আছে আর মেঝেতে পড়ে আছে একটা স্টিলের গ্লাস। আমি ধরে নিলাম হয়তো ইঁদুরের ধাক্কায় পড়েছে। বাসনগুলো তুলে রেখে আবার ঘরে চলে গেলাম। পরদিন সকালে বাবাকে ঘটনাটা বলতেই বাবা হেসে বললেন, তোর মা চলে যাওয়ার পর এখন বাড়িটা তো ইঁদুরের দখলে। আমি হেসে ফেলেছিলাম, কিন্তু সেই রাতের পর প্রায় প্রতিদিনই একই ঘটনা ঘটতে শুরু করলো। সময়টাও এক, রাত 1টা থেকে 1:30টার মধ্যে। প্রথমে হালকা শব্দ, তারপর বাসন ঘষার আওয়াজ, তারপর কল থেকে জল পড়ার শব্দ। এরকমটা বেশ কিছুদিন হতে হতে আমি রান্নাঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলাম। বাবা আমার এই আইডিয়াতে বলেছিল যে, কেন বেকার পয়সা নষ্ট করিস, রান্নাঘরে কেউ সিসিটিভি লাগায়। প্রথম 2 দিন সিসিটিভিতে কিছুই পাওয়া গেল না। তৃতীয় দিন সকালে আমি অফিস যাওয়ার আগে গতকাল রাতের ফুটেজটা দেখলাম। রাত 1:17। রান্নাঘরের ক্যামেরায় নাইট ভিশন মোডে অন্ধকারের মধ্যে একটা নড়াচড়া দেখা গেল। প্রথমে মনে হলো ছায়া। রান্নাঘরের দরজার কাছে একটা অস্পষ্ট কালো অবয়ব দাঁড়িয়ে আছে। প্রায় 10-12 সেকেন্ড সেটা স্থির ছিল, তারপর ধীরে ধীরে সিঙ্কের দিকে এগিয়ে এলো। ক্যামেরার ছবিটা খুব পরিষ্কার ছিল না। অবয়বটার কিছুই তেমন বোঝা যাচ্ছিল না। অবয়বটা সিঙ্কের সামনে দাঁড়িয়েছিল প্রায় 1 মিনিট, তারপর হঠাৎ ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে যায়। আমি সেই ফুটেজটা বাবাকে দেখালাম। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভিডিওটা আবার চালাতো। 2-3 বার সেই ভিডিও দেখে বাবা বললেন, ক্যামেরার সমস্যা। আমি কিছু বললাম না। সেদিন রাতে আমি ক্যামেরার লাইভ ফিড মোবাইলে খুলে রেখে ঘুমোলাম। রাত 1:15 নাগাদ হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো, মোশন ডিটেক্টেড।
আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, লাইভ ভিডিও খুললাম। রান্নাঘর খালি, কিন্তু তখনই ফোনের স্পিকারে একটা শব্দ পেলাম। কেউ সিঙ্কের কলটা খুলেছে আর জলের আওয়াজ হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগোতে যাব, ঠিক তখনই গলাটা শুনলাম, মনো, ঘুমাসনি? আমি থমকে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। আবার সেই গলা, ওটা আমার মায়ের গলা। কি রে মনো, ঘুমাসনি? রাতে বেশি জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। কণ্ঠস্বরটা আসছে করিডোরের অন্য প্রান্ত থেকে, যেখানে রান্নাঘর রয়েছে। আমি আর সেদিন রান্নাঘরে ঢোকার সাহস করিনি। বাবাকে রাতের ঘটনা বলার পর তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু কয়েকদিন পর এমন একটা ঘটনা ঘটল যেটা আমাদের প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। সেদিন রাতে হয়তো আমি জেগে না থাকলে ব্যাপারটা বুঝতে পারতাম না। সেদিন রাতে আমি ল্যাপটপে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। সময়টা রাত 12টার পরেই হবে। আমি দেখলাম আমার বোন আমার ঘরের সামনে দিয়ে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। আমি প্রথমটা ভেবেছিলাম ভুল দেখলাম নাকি, কেননা মেঘা এত রাত অবধি কোনো দিনই জেগে থাকে না। কিন্তু আমার সাথে যা ঘটনা ঘটেছে সেটা মনে পড়তেই আমি দরজা দিয়ে বাইরে গেলাম আর দেখলাম মেঘা রান্নাঘরে ঢুকে গেছে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দাঁড়াতেই দেখলাম বোন রান্নাঘরের মধ্যে একা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে আর মৃদু দুলছে। আমি বুঝতে পারলাম আমার বোন ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে এইখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু বোনের ঘুমের মধ্যে হাঁটা অভ্যাস তো কোনো দিনই ছিল না। আমি বোনকে আস্তে করে ডাকলাম, ও কোনো সাড়া দিল না। তারপর আমি ওকে কতকটা কোলে তুলেই নিজের ঘরে নিয়ে এসে শুইয়ে দিই। তারপর বাবাকে ডাকি। আমার বোনের যখন জ্ঞান ফেরে, সে আমাদের দুজনকেই বলে যে মা নাকি ওকে রান্নাঘরে ডেকে নিয়ে গেছে। এরপর বাবা আমার মাসিকে সমস্ত ঘটনা জানায়। মাসি এরপর আমাদের বাড়িতে একজন নামকরা পুরোহিতকে নিয়ে আসে এবং আমাদের বাড়িতেই একটা যজ্ঞর আয়োজন হয়। সেই যজ্ঞের পরেও আমরা গয়ায় গিয়ে আমার মায়ের নামে পিণ্ড দিয়ে এসেছিলাম। তারপর থেকে সেরকম কোনো ঘটনা আমাদের বাড়িতে আর ঘটেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো আজকের দুটো ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে। দুটো ছোট ছোট ঘটনা আজকের এপিসোডে ছিল। আমার দুটো ঘটনাই খুব ভালো লেগেছে। তবে আমার ভালো লাগলে তো হবে না, তোমাদের ভালো লাগতে হবে এবং তোমাদের কমেন্টই হচ্ছে সেটার মিডিয়াম। তোমাদের কমেন্ট থেকেই জানতে পারি যে ঘটনাটা তোমাদের কেমন লেগেছে। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে শান্তার দুনিয়া, লিখেছে হ্যালো আমার রাজদা ভাই, অপেক্ষা করে বসে রইলাম ঘটনা শোনার জন্যে। কমেন্ট করেছে সোনু খান বাবাই দাস, লিখেছে সাথে ছিলাম সাথে আছি। কমেন্ট করেছে অমিতা ঠাকুর, লিখেছে সবার প্রথমে এসে গেছি ঘটনা শুনতে, জানি দারুণ হবেই। কমেন্ট করেছে সুতপা নাগ, লিখেছে হ্যালো রাজদা কেমন আছো, দুর্দান্ত ছিল আজকের এপিসোডটা, অসাধারণ ছিল দুটো ঘটনাই। আমার মেয়ের এখন এক্সাম চলছে, তাই ঘটনাগুলো আমি একাই শুনি। কমেন্ট করেছে সমীর সরকার, লিখেছে আজ ঘটনা শুনতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না রাজদা, তোমার ঘটনা না শুনলে ঘুম আসে না, তোমার ঘটনা সব ইউনিক হয়। কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি। নবনীতা দে লিখেছে আজকের এপিসোডটা দারুণ লাগলো, দুটো ঘটনাই অসাধারণ ছিল, আপনার কণ্ঠস্বরে ঘটনা দুটোই অন্য মাত্রা এনে দিয়েছে, অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে। আর কমেন্ট করেছে বুবুন ঘোষ, লিখেছে অসাধারণ লাগলো আপনার কণ্ঠে দাদা। এই সবকটা কমেন্টই এসছে মামার বাড়ির ভগ্ন অংশে ভূত দেখার ঘটনা, প্যারানর্মাল ইনভেস্টিগেটরের জীবনের ভয়ঙ্কর রাত, প্রেতপক্ষের 430 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।